তোমাদের সকলকে পাঁচ কোচিং সেন্টারে স্বাগত জানাই। আজকের আমাদের আলোচ্য বিষয় ক্লাস 3-র একটি বাংলা বইয়ের কবিতার প্রশ্ন উত্তর নিয়ে। কবিতাটি হচ্ছে সুনির্মল চক্রবর্তীর লেখা সারাদিন। তো সময় অপচয় না করে আজকের আলোচনা আমরা শুরু করি। ১ নম্বরে রয়েছে এক বাক্যে উত্তর দাও। ১ নম্বরে রয়েছে খাতা ছাড়া আর কথায় কথায় মানুষকে লিখতে দেখেছো তুমি। এটির উত্তর হবে মানুষকে খাতা ছাড়া দেওয়াল, ব্ল্যাকবোর্ড, নোটপ্যাড, কম্পিউটারে লিখতে দেখা যায়। ২ নম্বরে বলছে লেখালেখি ছাড়া খাতায় তুমি আর কি কি করেছো? এটির উত্তরে আমরা লিখতে পারি লেখালেখি ছাড়া খাতায় আমি ছবি এঁকেছি, হিজিবিজি দাগ কেটেছি এবং কখনো কাগজ কেটে বা ভাঁজ করে খেলনা তৈরি করেছি। খাতার পৃষ্ঠা দিয়ে কি কি খেলা ছোটরা খেলতে পারে? ছোটরা খাতার পৃষ্ঠা দিয়ে নৌকা, বিমান, পাখি বা টুপি বানিয়ে খেলতে পারে। ৪ নম্বরে রয়েছে ছবি আঁকার খাতা আর লেখার খাতার তফাৎ কোথায়? এটির উত্তর আমরা এইভাবে দিতে পারি ছবি আঁকার খাতা সাধারণত ফাঁকা পৃষ্ঠা থাকে যেখানে আঁকা যায়, আর আর লেখার খাতায় দাগ কাটা পৃষ্ঠা থাকে যেখানে লেখা হয়। তারপরে রয়েছে ছবি আঁকতে সাধারণত কোন কোন জিনিস কাজে লাগে? এটির উত্তর আমরা এইভাবে দেব। ছবি আঁকতে সাধারণত রং, তুলি, পেন্সিল, রঙিন খড়িমাটি বা স্কেচ পেন লাগে। তারপরে রয়েছে তুমি যেসব ছবি আঁকো সেগুলি মূলত কি নিয়ে আঁকা? এটির উত্তর আমরা এইভাবে দেব। আর তোমরা যদি অন্য ছবি আঁকো তাহলে তোমরা সেই ছবিগুলির নাম লিখে দিবে। আমি মূলত প্রকৃতি, পশু পাখি, গাছ, বাড়ি ও মানুষের ছবি আঁকি। আর তোমরা যদি আমার মতন এইসব ছবিগুলি এঁকে থাকো তাহলে এই উত্তরটিও দিতে পারো। তারপরে রয়েছে এলোমেলো হিজিবিজি ভাবনাকে আঁকা ছাড়া আর কিভাবে প্রকাশ করা যায়? এটির উত্তর হবে হিজিবিজি ভাবনাকে কবিতা, গান, গল্প বা ডায়েরি লেখার মাধ্যমে প্রকাশ করা যায়। ৮ নম্বরে রয়েছে তুমি যখন আরো ছোট ছিলে তখনকার একটা খাতা যদি তুমি হঠাৎ খুঁজে পাও তবে তোমার কেমন লাগবে তা নিজের ভাষায় লেখো। এটির উত্তরে আমি লিখব যদি আমি ছোটবেলার একটি খাতা খুঁজে পাই তবে খুব আনন্দ পাবো। ২ নম্বরে রয়েছে ঠিক বাক্যটির পাশে টিক চিহ্ন ও ভুল বাক্যটির পাশে ভুল চিহ্ন দাও। ২-১ নম্বরে রয়েছে শিশুটি এই কবিতায় একজন শিল্পী। এটি হবে ঠিক, কারণ এই কবিতাটিতে দেখানো হয়েছে শিশুটি অনেক ছবি আঁকে, তাই শিশুটি একজন শিল্পী। ২ নম্বরে রয়েছে সারাদিন শিশুটি প্রকৃতির দিকে তাকিয়ে থাকে। এটি হবে ভুল, কারণ শিশুটি সবসময় ছবি আঁকে আর তার ভাবনা জগতেই মেতে থাকে। ৩ নম্বরে রয়েছে তার আঁকার বিষয় হাতি, ঘোড়া, গাছ, পাখি ইত্যাদি। এটি হবে ঠিক। ৪ নম্বরে রয়েছে শিশুটি স্পষ্ট জানে কেন সে ছবি আঁকে। এটি হবে ভুল, কারণ কবিতার লাইনে বলা হয়েছে কেন আঁকি এত সব আমি জানি এত কি। কারণ কবিতায় পরিষ্কার বলা আছে সে এত কিছু জানে না কেন সে ছবি আঁকে। ৫ নম্বরে রয়েছে অনেক ছবি এঁকেও শিশুটির মনে স্বস্তি নেই। এটি হবে ঠিক, কারণ কবিতার লাইনে বলা রয়েছে এত সব আঁকি তবু মন ভরে যায় না। তোমাদের এই প্রশ্নগুলির উত্তর কিন্তু অনেক বইয়ে অন্যরকম থাকতে পারে। এটি তোমাদের সঠিক উত্তর। তারপরে রয়েছে ৩ নম্বরে ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। ১ নম্বরে রয়েছে সারাদিন ছবি আঁকতে শিশুটির ভালো লাগে, ভালো লাগে না, বিরক্ত লাগে। এটির উত্তর হবে ভালো লাগে। আর যদি বলতো সঠিক উত্তরটি বেছে নিয়ে লাইনটি আবার লিখো তাহলে আমরা লিখতাম সারাদিন ছবি আঁকতে শিশুটির ভালো লাগে, এইভাবে লিখতাম। আর যদি এইভাবে বলে ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো তাহলে শুধুমাত্র ভালো লাগে লিখলেই হয়ে যাবে। ৩-২ নম্বরে বলেছে শিশুটির আঁকার বিষয় নানা রকম, একরকম, কয়েক রকম। এটির উত্তর হবে নানা রকম। ৩ নম্বরে রয়েছে
শিশুটির সব ভাবনায় হিসাবি, বেহিসাবি, নজরকাড়ি। এটির উত্তর হবে বেহিসাবি। ৪ নম্বরে রয়েছে শিশুটির চিন্তাভাবনা বুঝতে গেলে তার কথা শুনতে হবে, কবিতা পড়তে হবে, খাতা দেখতে হবে। এটির উত্তর হবে তার খাতা দেখতে হবে। ৫ নম্বরে রয়েছে শিশুটি তার খাতাটিকে ছেড়ে থাকতে চায় না, দূরে কোথাও চলে যেতে চায়। এটির উত্তর হবে ছেড়ে থাকতে চায় না। এরপরেও যদি তোমাদের কোনো রকমের সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবে। এরপরে ৪ নম্বরে রয়েছে শূন্যস্থান পূরণ করো। ৪ এর ১ নম্বরে রয়েছে ড্যাশ ভালো লাগে। তাহলে আমরা জানি কবিতায় রয়েছে সারাদিন ভালো লাগে নানা ছবি আঁকতে। তাই তো? ৪ এর ২ নম্বরে রয়েছে ড্যাশ ভাবনারা মনে ড্যাশ যখনই। হিজিবিজি ভাবনারা মনে আসে যখনই। তাই তো? ৪ এর ৩ নম্বরে রয়েছে ড্যাশ ড্যাশ গাছ পাখি। আঁকি ড্যাশ কত কি। তাহলে আমরা কবিতায় পড়েছি হাতি ঘোড়া গাছ পাখি আঁকি ড্যাশ কত কি। আঁকি আমি কত কি। তাই তো? এগুলি তোমাদের কিন্তু কবিতার লাইনেই রয়েছে। সেগুলি তোমরা একবার দেখে নিতে পারো। ৪ এর ৪ নম্বরে রয়েছে এত সব ড্যাশ তবু মন ড্যাশ যায় না। তাহলে আমরা কবিতার লাইনে জানি কি রয়েছে এত সব আঁকি তবু। তাহলে আঁকি লিখে দেই আমরা। আঁকি তবু মন ভরে যায় না। মন ভরে যায় না। তাই তো? ৪ এর ৫ নম্বরে রয়েছে আসলে এ ড্যাশ ছেড়ে ড্যাশ যেতে চায় না। এটির উত্তরে আমরা লিখব আসলে এ খাতা ছেড়ে মন যেতে চায় না। তাহলে এখানে কি লিখব আসলে এ খাতা ছেড়ে মন যেতে চায় না। এরপরে ৫ নম্বরে রয়েছে এলোমেলো বর্ণগুলিকে সাজিয়ে নতুন শব্দ তৈরি করো। প্রথমের বর্ণগুলিকে যদি আমরা সাজাই তাহলে পাবো হিজিবিজি। তারপরের বর্ণটিকে যদি আমরা সাজাই তাহলে পাবো সারাদিন। তারপরের বর্ণটিকে যদি আমরা সাজাই তাহলে পাবো মন খানা। তারপরের বর্ণগুলিকে যদি আমরা সাজাই তাহলে পাবো এইসব। তারপরের বর্ণটিকে যদি সাজাই তাহলে আমরা পাবো আসল। এইভাবে তোমরা বর্ণগুলিকে সাজিয়ে নেবে। এরপরে রয়েছে আমাদের ৬ নম্বরে বর্ণ বিশ্লেষণ করো। বর্ণ বিশ্লেষণ শেখাতে গেলে অনেক সময় লাগবে। এখন সেটি সম্ভব হচ্ছে না, তাই আমি বর্ণ বিশ্লেষণ করে দেখিয়ে দিচ্ছি। আর যদি তোমাদের বর্ণ বিশ্লেষণ নিয়ে আলাদাভাবে ভিডিও চাই তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে। প্রথমে রয়েছে খাতা। তাহলে খাতা শব্দটিকে যদি আমরা বর্ণ বিশ্লেষণ করি তাহলে পাবো ক্ষয় হসন্ত যোগ আ যোগ ত হসন্ত যোগ আ খাতা। যেইসব বর্ণের নিচে এই হসন্ত থাকবে তাহলে তোমরা ভেবে নেবে সেই বর্ণের সঙ্গে স্বরবর্ণ যুক্ত নেই। এই ক্ষয়ের নিচে যেমন হসন্ত নেই, তাহলে এই ক্ষয়ের সাথে এই খটাকে যদি আমরা বর্ণ বিশ্লেষণ করি তাহলে খ যোগ অ হবে আর ক্ষয়ের নিচে একটি হসন্ত চলে আসবে। মানে এই হসন্ত দেওয়ার অর্থ এটি এই বর্ণের সাথে কোনো রকমের স্বরবর্ণ যুক্ত নেই। তারপরে রয়েছে আঁকি। আঁকিটাকে যদি আমরা বর্ণ বিশ্লেষণ করি তাহলে পাবো আ যোগ চন্দ্রবিন্দু যোগ কয় হসন্ত যোগ হস্যই। তারপরে রয়েছে আঁকতে। তাহলে আমরা আঁকতে আবার বর্ণ বিশ্লেষণ করি তাহলে সবার প্রথমে হবে সরেয়া যোগ চন্দ্রবিন্দু যোগ ক হসন্ত যোগ অ যোগ তয় হসন্ত যোগ এ আঁকতে। এরপরে রয়েছে ভাবনারা। ভাবনারা যদি আমরা বর্ণ বিশ্লেষণ করি তাহলে আমরা পাবো ভয়ের হসন্ত যোগ সরিয়া যোগ বয় হসন্ত যোগ যোগ অ যোগ দন্তান্বয় হসন্ত যোগ সরিয়া যোগ রয় হসন্ত যোগ সরিয়া। এই হয়ে গেল আমাদের ভাবনারা এর বর্ণ বিশ্লেষণ। যদি তোমরা বুঝতে পারো তাহলে ঠিক আছে, আর যদি না বুঝতে পারো তাহলে অবশ্যই কমেন্ট করে বলো যে তোমাদের বর্ণ বিশ্লেষণ নিয়ে একটি আলাদা ভিডিও চাই। এরপরে রয়েছে ৭ নম্বরে ক যোগ খ স্তম্ভ মিলিয়ে লেখো। ঘোড়া। এর ক্ষয়ের সঙ্গে যদি আমরা মিল করি তাহলে এটি হবে জুড়ি গাড়ি। খাতা। খাতার সাথে যদি আমরা মিল করি খ স্তম্ভের সঙ্গে তাহলে হবে কলম। খাতা কলম।
তারপরে রয়েছে ছবি। ছবির সাথে যদি আমরা মিল করি, ছবির সাথে হবে তুলি। তারপরে হচ্ছে পাখি। পাখির সাথে আমরা মিল করতে পারবো আকাশকে। তারপরে আছে গাছ। গাছের সাথে আমরা মিল করব বন। এরপরে তোমাদের ৮ নম্বরে রয়েছে নিচের শব্দগুলি যা অর্থ কবিতাটি থেকে সেই শব্দগুলি বেছে নিয়ে লেখো। এই বিচিত্র শব্দটি যদি আমরা কবিতা থেকে লিখি তাহলে আমরা পাবো হিজিবিজি। দিবারাত্র শব্দটি যদি আমরা কবিতা থেকে লিখি তাহলে পাবো সারাদিন। পৃষ্ঠা শব্দটি যদি আমরা কবিতা থেকে বের করি তাহলে পাবো পাতা। চিত্ত শব্দটি যদি আমরা কবিতা থেকে লিখি তাহলে পাবো মন। আর চিত্র শব্দটি যদি আমরা কবিতা থেকে লিখি তাহলে পাবো ছবি। গজ শব্দটি যদি আমরা কবিতা থেকে লিখি তাহলে পাবো হাতি। আর অশ্ব শব্দটি যদি আমরা কবিতা থেকে লিখি তাহলে পাবো ঘোড়া। বৃক্ষ শব্দটি কবিতা থেকে লিখলে পাবো গাছ। ৯ নম্বরে রয়েছে তোমাদের কি বলে লেখো। হাতির ডাককে কি বলে, ঘোড়ার ডাককে কি বলে, আর পাখির ডাককে কি বলা হয় সেটি লিখতে বলা হচ্ছে এখানে। হাতির ডাককে বলা হয় বৃংহন, ঘোড়ার ডাককে বলা হয় হেসা, পাখির ডাককে বলা হয় কুজন। তারপরে তোমাদের ১৫ নম্বরে রয়েছে আমি আঁকি, তুমি, সে আর তিনি আঁকলে কি লিখবো। তাহলে আমরা লিখবো তুমি আঁকো। তারপরেরটাতে আমরা লিখবো সে আঁকে। তারপরটা লিখবো আমরা তিনি আঁকেন। ১১ নম্বরে রয়েছে একের বেশি বোঝানো হয়েছে এমন ৩টি শব্দ কবিতা থেকে খুঁজে নিয়ে লেখো। তাহলে আমরা এখান থেকে লিখবো এবার নানা। ২ নম্বরটি হবে কত, আর ৩ নম্বরটি হবে ভাবনারা। ১২ নম্বরে রয়েছে শব্দযুগলের অর্থ পার্থক্য দেখাও। এখানে দেখো ম আর দন্তান্ন মন আছে, আরেকটা আছে ম আর মূর্ধন্য মন। দুটিরই উচ্চারণ কম বেশি একই হচ্ছে, কিন্তু বর্ণের পার্থক্যের জন্য তাদের অর্থ অন্য অন্য হবে। সেগুলি আমরা এখন দেখব। ম আর দন্তান্ন মন যদি থাকে তাহলে এটি হয় হৃদয়, আর ম আর মূর্ধন্য মন যদি থাকে তাহলে হবে এটি পরিমাণের একক। যেমন ১ মণ ধান, তাহলে হবে এটি পরিমাণের একক। তারপরে রয়েছে আশা। স্বরিয়া দন্ত্যাস্বয়া আকার যদি থাকে আশা, তাহলে এটি হয় আগমন, মানে কারো আসার কথা বোঝানো হচ্ছে। যেমন সে আসে, স্বরিয়া আর দন্ত্যাস্বয়াকারে সা আশা, এর শব্দযুগলের অর্থ হচ্ছে আগমন। আর স্বরিয়া তালবস্যয় আকারে সা আশা, এটি যদি আমরা শব্দযুগলের অর্থ দেখি তাহলে হবে এটি আকাঙ্ক্ষা, মানে কোনো কিছু আমরা আশা করি বা এক্সপেকটেশন করি, সেই আশার কথা বোঝানো হচ্ছে স্বরিয়া আর তালবস্যয় আকারে সা আশা। তাহলে এটি হবে কি আকাঙ্ক্ষা। তাহলে আমরা দেখে নিলাম ১২ নম্বরের ৪টি শব্দের অর্থ পার্থক্য। তারপরে রয়েছে ১৩ নম্বরে রয়ে ও ভরে শব্দ দুটির অনুরূপ লেখো। রয়ে শব্দটির যদি আমরা অন্যরূপ লিখি তাহলে এখানে আমরা লিখতে পারবো থেকে। আর ভরি শব্দটির যদি আমরা অন্যরূপ লিখি তাহলে আমরা পাবো ভর্তি। কোনো কিছু যদি পূর্ণ হয়ে যায় সেটিকে আমরা বলতে পারি ভরে অথবা ভর্তি। এরপরে ১৪ নম্বরে রয়েছে নির্দেশ অনুযায়ী উত্তর দাও। চাই শব্দটিকে তাকানো ও চাওয়া এই দুটি অর্থে ব্যবহার করে দুটি বাক্য লেখো। ১৪ নম্বরের প্রশ্নগুলি আমি মুখে বলে দিচ্ছি, তোমরা লিখে নিও। প্রথমেরটিতে আমরা বলতে পারি সে আমার দিকে চেয়ে আছে। তারপরে চাওয়ার অর্থে যদি আমি বলতে পারি আমার কাকিমা বা আমার দাদা আমার কাছে ১০ টাকা ধার চায়। তারপরে পাতা শব্দটির দুটি অর্থ ব্যবহার করলে আমরা পাবো আম গাছে এখন নতুন পাতা গজিয়েছে। আরেকটিতে আমি বলতে পারি স্কুলে একটি সুন্দর চট পাতা আছে। এটি বিছানার অর্থে বোঝানো হলো। তারপরে রয়েছে ১৫ নম্বরে বাক্য রচনা করো। এগুলিও তোমরা নিজে থেকে করে নেবে। বাক্য রচনা খুবই সহজ জিনিস। যেমন সারাদিন, এটিতে আমরা বলতে পারি সারাদিন আমি শুধু পড়াশোনা করি। খাতা, আমার ২টি খাতা আছে হিজিবিজি। আমি খাতায় অনেক সময় হিজিবিজি দাগ কাটি।
ছবি, আমি ছবি আঁকতে ভালোবাসি। মন, আমার মন আজ খুব খারাপ। তারপরে ১৬ নম্বরে রয়েছে বাক্য বাড়াও। ১৬ নম্বরের প্রশ্নগুলি আমরা বইয়ের লাইন ধরে করব। ১৬ র ১ নম্বরে রয়েছে আমি আঁকি। কি আঁকো? এটির উত্তরে আমরা লিখব আমি হাতি, ঘোড়া, গাছ, পাখি আঁকি। ১৬ র ২ নম্বরে রয়েছে খাতাটায় রয়ে যায় কি কিভাবে? এটির উত্তরে আমরা লিখব হিজিবিজি ভাবনাগুলি খাতাটায় ছবি হয়ে রয়ে যায়। ১৬ র ৩ নম্বরে রয়েছে ভালো লাগে নানা ছবি আঁকতে। কখন? এটির উত্তরে আমরা লিখব সারাদিন ভালো লাগে নানা ছবি আঁকতে। ১৬ র ৪ নম্বরে রয়েছে আমি জানি এত কি? কি জানো না? কি এত সব আঁকি তা আমি জানি না। ১৬ র ৫ নম্বরে রয়েছে মন যেতে চায় না কি ছেড়ে? এটির উত্তরে আমরা লিখব ছবির খাতা ছেড়ে আমার মন যেতে চায় না। ১৭ নম্বরে রয়েছে সারাদিন কবিতার অনুসরণে লেখো কবির সারাটি দিন কিভাবে কাটে? এই প্রশ্নটি তোমরা নিজে থেকে করার চেষ্টা করবে। আর যদি না পাও তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি সেটি কমেন্ট বক্সে তোমাদের উত্তর দিয়ে দেব। তো আজকের মতন এখানেই, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।